আপকি আদালতে কমেডি কিং কপিল শর্মার উপর অভিযোগ হলো যে ইনি সময়ানুবর্তিতা মানেন না। কপিল, একটা সময় একটা কথা খুব শোনা যেত যে বড় বড় স্টাররা সেটে বসে অপেক্ষা করত অনিল কাপুর, অজয় দেবগন, শাহরুখ খান, অক্ষয় কুমার, কিন্তু কপিলের পাত্তা পাওয়া যেত না। এটা সেই সময়কারই কথা স্যার, যখন ওই অ্যাংজাইটি আর ডিপ্রেশনের ফেজটা চলছিল। আমি তখন স্যার কাজ করার পরিস্থিতিতে ছিলামই না। দেখুন, আপনি যখন কোনো কাজ করেন, মানে ধরুন ফর এক্সাম্পল আপনি গাড়ি চালাচ্ছেন, তখন যদি আপনার মানসিক অবস্থা ভালো না থাকে আপনি কিন্তু চালাতে পারবেন না, আর সেটা উচিতও নয়। আর আমার কাজ তখন ছিল মানুষকে হাসানো। তা আপনি যখন মন থেকে আনন্দে না থাকেন তাহলে আপনি লোককে কিভাবে হাসাবেন? কিন্তু কাজের প্রেশার থাকে যে না না উঠতে হবে, কাজ করতে হবে, যেতে হবে। তো আমি ভাবতাম যে আমার কথা কেউ শুনছেই না, বলছি যে কাজ করতে ইচ্ছে করছে না আমার, তা সত্ত্বেও সে প্রেশার করো। তখন আমি বলতাম যে ঠিক আছে, আমিও একটু খেয়ে নি, করো। তবে হ্যাঁ স্যার, আমি কখনো অপেক্ষা করাইনি, কিন্তু শ্যুট ক্যান্সেল হয়েছে অনেকবার। তবে ওনারাও সবাই কোথাও না কোথাও বুঝতে পেরেছেন, কারণ যখন শাহরুখ স্যার এসেছিলেন তখন শ্যুট ক্যান্সেল হয়েছিল, আমার খুব খারাপ লেগেছিল। অজয় স্যারের শ্যুট ক্যান্সেল হয়েছিল, কিন্তু ওনারা ভালোবাসেন আর ওনারা এই কথাটাও বোঝেন যে শিল্পীদের কখনো কখনো এই ধরনের ফেজ যায়। অনেকের সাথেই এটা হয়েছে আগে। তা যখন শ্যুট ক্যান্সেল হলো তখন শাহরুখ ভাই মানে পরের সপ্তাহে আমি অন্য আরেকটা শ্যুটে ছিলাম, তো বাড়ি থেকে যেতাম শ্যুটে, কিন্তু কখনো পারতাম কখনো করতে পারতাম না। তো একদিন রাতে শাহরুখ ভাই এলেন, উনি ফিল্ম সিটিতে কোথাও একটা শ্যুট করছিলেন। উনি এলেন আর আমাকে ওনার গাড়িতে বসালেন, 1 ঘন্টা ধরে শান্তি করে আমাকে বোঝালেন। আর উনি বললেন যে তুমি যখন এত ভালোবাসা পাচ্ছ তখন এত টেনশন কেন নিচ্ছ অকারণে শুধু শুধু। তো সেই জিনিসটা আমার কন্ট্রোলেই ছিল না স্যার। আমার তো মনে হতো যে আমি যদি বাইরে যাই তাহলে আমার চোখে রোদ লাগলে জানি না কি হবে, আমি কারোর সাথে কথা বলতে পারতাম না ভালো করে। 1 লক্ষ লোকের সামনে দাঁড়িয়ে আমি কথা বলি স্যার, কিন্তু সেই সময় আমার অবস্থা এরকম ছিল যে আমি 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 4টে লোকের সামনেও কথা বলতে পারছিলাম না। আর ডিপ্রেশন নামে জিনিসটা কি আমি জানতাম না। আমি তো ছোট শহর থেকে এসেছি, আমি বালতোর কথাটা শুনেছিলাম, তাই না? তো সেই পেটে ব্যথা, মাথা ব্যথা এইসব শুনেছি, কিন্তু ডিপ্রেশন আর অ্যাংজাইটি এসব তো জানতামই না। তো অক্ষয় ভাই কোথাও একটা শ্যুট করছিলেন, আমি যেতে পারিনি, কিন্তু একটা ভালোবাসা ছিল। উনি ভালো করেই জানতেন যে এই ছেলেটা একদমই এরকম নয়। তো তারপর উনি নিজের সেটে আমাকে ডেকে পাঠালেন যে আমার সঙ্গে দেখা করে। সে খুব ভালোভাবে বোঝালেন। আর তো ওটা একটা ফেজ ছিল স্যার। আমি এক জায়গায় আপনি বলেছিলেন যে আপনি যখন লেট করতেন তখন করবা চৌথেও লেট করে আসতেন। স্যার আমি করবা চৌথে তখন কাজ করছিলাম, ব্যস্ত ছিলাম। মানে এই বছরের করবা চৌথেও আর গত বছরেও তাই। তো এমনটা তো হতেই থাকে যে 2-1 বার মানুষ টাইমে পৌঁছয় তারপর লেট হওয়া শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি যেটা হয়, আপনি আস্তে আস্তে দেখুন যে কিছুটা তফাৎ তো হয়। আপনি যখন নতুন বিয়ে করেন তখন কোনো ফাংশনে গেলেন বা সিনেমা হলে গেলেন, তখন স্বামী স্ত্রী পারলে একটা চেয়ারেই বসে যায়, আর তখন এটেও যায়, তাই না? আর বিয়ের যখন 5 বছর হয়ে যায় তখন বউ বসে থাকে প্রথম সারিতে আর স্বামী তৃতীয় বা চতুর্থ সারিতে বসে থাকে। তারপর 10 বছর যখন হয়ে যায় তখন বউ প্রথম সারিতে, স্বামী বাইরে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। আমার মনে হয় সময় অনুযায়ী একটু একটু তফাৎ তো চলে আসেই। আর এটাই জীবনের সৌন্দর্য স্যার, হয় এসব জিনিস হতেই না, পারে। আপনার অবজারভেশন আমি অ্যাপ্রিশিয়েট করি। আপনি তো কেউ হাঁচি দিলেও সেটা সেটে ছেড়ে দেন না। আমি দেখেছি যে হাঁচি নিয়েই আপনি একটা গোটা এপিসোড তৈরি করে ফেলেছিলেন। স্যার ওটা সাধারণ মানুষের হাঁচি ছিল। ও আমার বন্ধু ছিল। আপনি দেখবেন যেসব কোট প্যান্ট পরা সোফিস্টিকেটেড লোকেরা আছেন না, তাদের একটা আদব কায়দা আছে। মানে ধরুন বসে আছে আপনার পাশে, হাঁচি দিল, পাশের জন জানতেই পারবে না উনি হাঁচি দিলেন, সরিও বলে আবার। আর আমাদের সাধারণ মানুষরা প্রথমে আশেপাশের লোককে পেছনে সরিয়ে দেয়, এমন ভয়ঙ্কর ভাবে হাঁচি দেয় না, মানে যেন হৃৎপিণ্ড খুলে বাইরে চলে আসবে। যেমন আমার বন্ধু বড় দাদার মতো জসি ভাই, আপনিও ভালো করে চেনেন ওনাকে, জসপ্রীত জপসি, দিল লাগি কুড়ি গুজরাত দি। উনি একজনের বাড়িতে গেছিলেন। তা যার বাড়িতে গেছিলেন ওনারা পাখি খুব ভালোবাসতেন। তো ওনার কাছে একটা ছোট্ট পাখি ছিল, কখনো এদিকে বসছে কখনো ওদিকে চুচু করে বসছে। তো বলছে আচ্ছা আপনি এটা পুষেছেন? বললেন হ্যাঁ, 6 মাস হয়েছে, খুব ভালোবাসে আমাদেরকে। আর তখনই জসিবাজির হাঁচি পেয়েছিল, এমন ভয়ঙ্কর হাঁচি দিল স্যার, পাখিরা যে কোথায় গেল কেউ জানে না। সাইবেরিয়ান পাখি ছিল একটা,
হয়তো ভয় ইউগান্ডা চলে গেছে। এইরকমই আমাদের দেশের লোকজন, তাই না? কিন্তু আপনি তো সবকিছুই অবজার্ভ করেন, মানুষ শ্বাস নেয় সেটাও অবজার্ভ করেন। হ্যাঁ স্যার, ছোটখাটো জিনিসে আমি মজা পাই। ওই যে দেখুন না, ভাই দাড়ি রেখেছেন, বড় ফুল স্লিভ দাড়ি, তো আঙুল দিয়ে চুল আঁচড়াচ্ছেন, তো আপনি চিরুনি রাখুন, আঙুল দিয়ে দাড়ি আঁচড়াচ্ছেন, কিন্তু বেশ ভালো লাগছে আপনার এই স্টাইল, দারুণ। মাথায় গামছা পরে বন্দুক হাতে নিয়ে নিন, আপনি ব্যাংক ডাকাতি করতে পারবেন। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করবেন? আপনার কাছে আমার প্রশ্ন, যে এটা প্রায় দেখা যায় যে আপনার যত ইভেন্ট আর শো হয় সেখানে আপনার মা আপনার সঙ্গে থাকেন, তাহলে আজকে কেন নিয়ে আসেননি? মা না, অ্যাকচুয়ালি মায়ের আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাকে এখন অনেক জায়গাতেই যেতে হবে ফিল্ম রিলিজের ব্যাপারে, না হলে মা তো সবসময় আমার শোতে থাকে। আর একটা লাভও আছে এতে, আমার নিজেরই মা যখন সামনে বসে থাকে তখন আমার চেষ্টা এটাই থাকে যাতে ভুলভাল কথা মুখ থেকে যাতে না বেরিয়ে যায়, কারণ প্রচুর ফ্যামিলি আমার শো দেখে। আমার মা সামনে বসে থাকা মানে আমি একদম টেনশন ফ্রি থাকি, সব অনলাইনে এডিট হতে থাকে। কপিল, রেকর্ড বলছে যে আপনি সব থেকে বেশি মাইক হাতে নিয়ে কমেডি করেছেন, পৃথিবীতে আপনার রেকর্ড আছে। তো এই যে অভ্যেসটা, এটা কি আপনি মায়ের কাছ থেকে পেয়েছেন? কারণ আমি দেখেছি যে আপনার মায়ের হাতে যখন একবার মাইক চলে আসে উনি ছাড়েনি না। হ্যাঁ, এই তো নিউ ইয়ারের প্রোগ্রামেই, যেখানে জসিপাজিও ছিলেন, উনি মায়ের হাতে মাইক ধরিয়ে দিয়েছিলেন। আর আমি তো জানি মা আমার মতোই হয়েছে, মানে আমি মায়ের মতো হয়েছি, উনি মাইক ছাড়েননি স্যার। আর হ্যাঁ, এটা আমাদের পরিবারের সবার মধ্যেই আছে। আপনার যে ছোট্ট মেয়েটি হ্যাঁ, স্যার। আছে, সেও গানে আপনার সাথে গলা মেলায়? হ্যাঁ স্যার, ওর তো মিউজিকের বা গানের খুব শখ। আমাদের কাছে সেই ভিডিওটা আছে, আচ্ছা। ক্যান ইউ প্লে? ও জানে না যে নैना दे आंखें, ও বলছে मैना दे आंखें लग लग के। ওর খুব শখ স্যার, ওর 3 বছর বয়স এখন। তাহলে মায়ের মধ্যেও আছে, কপিলের মধ্যেও আছে, আর মেয়ের মধ্যেও আছে। হ্যাঁ স্যার। তাহলে এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট পুরো ফ্যামিলি। স্যার ওটাই তো আমাদের জিনের মধ্যেই আছে। আমার বাবাও শিল্পী ছিলেন স্যার, তা উনি পুলিশের চাকরি করতেন ঠিকই, কিন্তু কোথাও না কোথাও আমার মাথায় ফিল্মের আর মিউজিকের ভূত ঢোকানো অনেকটা ওনারও হাত ছিল এতে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, তো প্রত্যেকেই শুদ্ধ শিল্পী। আমি তো শুনেছি আপনার মা মিকার কাছ থেকেও গান শোনানোর জন্য ফিস না না, দিয়েছিলেন। আমার মা পাঞ্জাবের খুব ভালো ফোক জানে, মানে ওই বিয়েতে মেয়েরা একসঙ্গে সঙ্গীত করে না, অনেকগুলো ফোক সং জানে মা পাঞ্জাবের। তো একদিন এমনিই বসেছিল, মিকা আমাদের ফ্ল্যাটের ওপরের ফ্ল্যাটেই থাকে, তো মা ওর ঘরে বসে একদিন এমনিই শোনাচ্ছিল, তো মিকা নিজের মায়ের মতো মনে করে ওনাকে একদমই। তো আমাদের পাঞ্জাবিদের মধ্যে একটা রেওয়াজও আছে, তো উনি আমাদের মা, তা উনি 11,000 টাকা দিয়ে এইভাবে মাথা নোয়ালো। তো মা নিচে এসে বললো আমি মিকাকে গান শোনালাম, ও আর আমাকে পেমেন্ট দিল। আমি বললাম যে মা ও ভালোবেসে দিয়েছে, বললাম না না, আমাকে পেমেন্ট দিয়েছে। আপনার কি এটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে মাকে নিয়েও ঠাট্টা করবেন, গিন্নিকে নিয়েও ঠাট্টা করবেন, অর্চনা পুরন সিংকে নিয়েও ঠাট্টা করবেন? অর্চনা পুরন সিং ম্যাম তো টাকা পান, আমার মা তো টাকাও পায় না বেচারি। কিন্তু আমার মনে হয় যে স্যার, আপনি যদি নিজের লোককে নিয়ে মজা করেন তাহলে অন্যকে নিয়েও করতে পারবেন। তাই আপনি যদি কারোর সাথে হাসি ঠাট্টা করেন, মানে দেখুন স্যার, 4 দিনের জীবন হাসি ঠাট্টা করতে করতে কেটে গেলেই ভালো, নাহলে জীবনটা খুবই একঘেয়ে লাগে। যদি নিরস হয়ে যান না, আপনি এমনিতেই এখন দেখবেন মানুষকে হাসি যেন কোথাও একটা উধাও হয়ে গেছে। আপনি যখন সিগন্যালে দাঁড়িয়ে থাকবেন দেখতে পাবেন যে কিছু কিছু মানুষ এইরকম অনেক সময় নিজের চিন্তাভাবনা এমনভাবে ডুবে থাকে যে লাইটটা সবুজ হয়ে যায়, কিন্তু তবুও দাঁড়িয়ে থাকেন। বলতে হয় যে দাদা এর থেকে বেশি সবুজ হবে না, আর যান। মানুষ টেনশনে থাকে। আমার মনে হয় স্যার, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে যতটা সময় কাটানো যায় তত ভালো। কপিল, সত্যি আপকে আদালতের এই শো কখন হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কেটে গেল বুঝাই গেল না। আচ্ছা, অভিযোগ শেষ? ওয়াও।